আজ হলো দশমী, সেই মন খারাপের দিন। জানি অনেকটা দেরি হয়ে গেল দশমীর ব্লগটা দিতে, তবে কি করব বলুন তো, মাঝখানে পরপর এতগুলো ইভেন্ট ছিল আর ছিল পুজোর মন খারাপ, তাই পুজোর ব্লগগুলো মোটে এডিট করতে ইচ্ছে করছিল না। আমায় দেখে হয়তো বুঝতেই পারছেন, নবমীর পর বেশ ভালোভাবে ঘুমটুম দিয়ে আমি এসেছি মন্দিরে ঠাকুরের বরণ দেখতে। এইখানে আমার মা ঠাকুরকে বরণ করে নিচ্ছিল, আর বরণটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই সময় থাকে একটা মিক্সড ফিলিংস। মা চলে যাওয়ার মন খারাপ তো থাকেই, পুজোর এতগুলো দিন আনন্দ করার পর আবার নর্মাল লাইফে ফিরতে সবারই কিন্তু বেশ কষ্ট হয়। তবে সামনের বছর মা আবার আসবে, সেইটার আশা নিয়েই কিন্তু আমরা আবার সবাই বাড়ি ফিরি। এইখানে মায়ের বরণ করা কমপ্লিট হওয়ার পর সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল আর সিঁদুর খেলছিল, যেটা দেখতেও আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তবে বরণটা এবার একটু বেশিক্ষণ সময় ধরেই হচ্ছিল, কারণ বেশ অনেকজন কিন্তু লাইনে ছিল, আর আমি শুধু সমানে দেখে যাচ্ছিলাম মায়ের মুখ। সবার বরণ শেষে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছিল কনকাঞ্জলির জন্য। আর সবার বরণ শেষে মন্দিরের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, উনি মাকে বরণ করে নেবেন সবার শেষে, তারও প্রস্তুতি কিন্তু এখানে চলছিল। আর এই যে ইনি হলেন যিনি সবার শেষে মাকে বরণ করেন। এই শেষের বরণটার বোধহয় কোনো একটা নিয়ম রয়েছে, তাই জন্য দেখুন এই 5 জন কাকিমা মিলে ওনার আঁচল, মানে একে অপরের আঁচল ধরে রয়েছেন। এইখানে কিন্তু উনি মাকে ভীষণ সুন্দরভাবে বরণ করছিলেন, সবাই কিন্তু দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল, আর মুহূর্তটাও বেশ ভালো লাগছিল। বরণ তো প্রায় শেষ হয়ে এসেছিল, তাই এইখানে আলোচনা হচ্ছিল কনকাঞ্জলিটা কে দেবে, সেইটা নিয়েই এখানে আলোচনা হচ্ছিল। বরণ শেষ হওয়ার কথা ছিল সন্ধে 6টায়, সেইখানে কিন্তু রাত 9টা বেজে গিয়েছিল। বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল ঠাকুরকে বরণ করতে করতে। ফাইনালি মায়ের বরণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল, সববার বরণ করা হয়ে গিয়েছিল। এইবার পালা ছিল কনকাঞ্জলি, তার জন্য ঠাকুরকে একটু এগিয়ে আনা হচ্ছিল। অন্যান্য ঠাকুরগুলোকে সরানো নিয়ে অত সমস্যা ছিল না, তবে আমাদের মা দুর্গা তো বেশ অনেকটা বড়, তাই আমাদের মা দুর্গাকে সরাতেই বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। বেশ অনেকক্ষণের চেষ্টার বাদে এতজন দাদারা মিলে এই যে মাকে নিয়ে আসছিলেন এগিয়ে। এই যে এইখানে হচ্ছিল মায়ের কনকাঞ্জলি, এইটাও কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিল, তবে মনটা বেশ খারাপ করছিল। নিয়মটা তো মন খারাপ করার মতোই, তাই জন্য সেইটা ভেবেই মনটা বেশ খারাপ লাগছিল। আচ্ছা, মেয়েদের জন্যই কি এই নিয়মগুলো? মেয়েরা প্রত্যেকেই কি এমনটাই করে? বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় তাদের কি সত্যি সত্যি সব ঋণ শোধ করে দিয়ে যেতে হয়? আর বাপের বাড়ির ঋণ কি সত্যি কোনোদিন শোধ করা যায়? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন, সব সময় আমার মনে ঘুরপাক খায়। এমনকি এই নিয়মটা মা দুর্গার জন্য একই। এইসব কথা ভাবতে ভাবতে আরও একটা কষ্টের মুহূর্ত, মা আমাদের মন্দির থেকে বাইরে চলে এলেন। এইবার আর মাকে সত্যি আটকে রাখা যাবে না। মা এবার সত্যি সত্যি নিজের বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন, তাই জন্য মাকে গাড়িতে তোলা হচ্ছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বলছিল কে কে ভাসানে যাবে, তাই তাদের কথা শুনে আমিও ঠিক করলাম যাই, আমিও একটু ভাসানে যাই, দেখি না কেমন লাগে দুর্গাপুজোর ভাসানে যেতে। আমি আগে ভাসানে গিয়েছি, তবে আমাদের বাড়িতে যখন কালী পুজো হতো আমি কিন্তু বাড়ির সবার সঙ্গে সেই ভাসানেই গিয়েছিলাম। পাড়া থেকে কিন্তু আমি কোনোদিনই তেমনভাবে ভাসানে যাইনি। মন্দিরটা মা কয়েকটা দিন আলো করেছিল, আর এই দেখুন এখন কেমন ফাঁকা লাগছে, বুকটা যেন ফেটে যাচ্ছিল মন্দিরটাকে এমনভাবে দেখতে।
আমি সবার সঙ্গে গাড়িতে উঠে পড়েছিলাম, তবে মনে একটু দোনমনো হচ্ছিল, অনেকটাই তো রাত হয়ে গিয়েছিল, যাওয়াটা ঠিক হবে কি না সেটাই ভাবছিলাম। তবে গাড়িতে উঠেই পড়লাম। একটু দূর এগিয়ে গিয়ে আমি ভাবলাম, না, বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই আর ভাসানে যাব না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা কালী পুজোর ব্লগ নিয়ে। টাটা।